মৌকে যেদিন বিয়ে করে প্রথম ঘরে আনলাম সেদিন একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। সেই রাতেই বাবার হার্ট অ্যাটাক হলো। এবার পরিণত হলো প্রায় মরা বাড়িতে। আর আমি ভাবতেও পারিনি আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে মা পর্যন্ত এটা বিশ্বাস করবেন যে উভয় কিছু। বিয়েটা তাদের পছন্দ মতো হয়েছে। হ্যাঁ, বাবার কিছুটা অমত ছিল। অবশ্য যাই হোক, সেদিন রাত থেকে হসপিটালে ছোটাছুটি করে কয়েকদিন কেটে গেল। উল্টো দিকে মোয়ের নামের আগে অপয়া শব্দটা জুড়ে গেল। একদিন কাজ করার সময় হাত থেকে পড়ে হাতের গ্লাসটা ভেঙে গেল। খালাম্মা বেড়াতে এসেছিলেন। খাবার টেবিলে ঘটনা দেখে হৈ হৈ করে উঠলেন। কি করলে তুমি বৌমা? সংসারের বিপদ ডেকে আনবে নাকি? বাড়ির বউদের একটু সাবধানে কাজ করতে হয়। এরকম ঘটনা হলে ঘোর বিপদ আসে। বাপের বাড়ি থেকে কিছু শেখেনি? তোমাকে আমার খুব বিরক্ত। বিধির বিধান এত নিষ্ঠুর হবে জানতাম না। সেই সন্ধ্যাতেই খবর এলো বড় খালা ছাদে কাপড় তুলতে গিয়ে পা পিছলে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছে। কিছুতেই আমাকে বোঝাতে পারলাম না এগুলো কুসংস্কার ছাড়া আর কোনো কিছুই না। মা বোন সবাই একমত। এই নিয়ে 1 নম্বরের অপয়া। তারপর থেকে মৌসারা খুব মন খারাপ করে বসে থাকে। হাসানোর চেষ্টা করেও লাভ হয় না। মোয়ের বিমর্ষ চেহারা দেখে আমার কিছুই ভালো লাগে না। কিন্তু কি করব, কিছুই বুঝতে পারি না। কিছুদিন পর ছোট বোনটাকে দেখতে এলো বরপক্ষ। ওদেরকে খাবার সার্ভ করতে গেল, হঠাৎ অসাবধানতায় বড় মামার গায়ে শরবত পড়ে গেল। যদিও বরপক্ষ বিনয়ের সাথে বলল এটা কোনো ঘটনাই না, কিন্তু আমার বাড়িতে এটা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেল। সেটা শেষ পর্যন্ত হয়নি। আমাদের বাসায় চিৎকার চেঁচামেচি দেখে তারা চলে গেল। সত্যি কথা, আমার বোনের একটা চোখ টেরা। কিন্তু এ 12 শব্দ। মোয়ের ঘাড়ে নিঃশব্দ কান্নার আর্তনাদ প্রায়ই শুনতে পাই। কিন্তু আমি ভীষণভাবে আপসেট। কোনোভাবেই ফ্যামিলিকে বোঝাতে পারি না। দিনে দিনে ওর প্রতি মানসিক অত্যাচার বাড়তে থাকলো। আমার মায়ের এমন রূপ আমি কখনো দেখিনি। পান থেকে চুন খসলেই যা খুশি। তাই বলে আবার আমার ছোট বোনকে দেখতে এসেছিল বরপক্ষ। মৌকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিল। শুধু আমি জানি ওই সময়ের মধ্যে কি ঘটেছিল। এবং আশ্চর্যজনকভাবে বিয়েটা ঠিক হয়ে গেল। বিয়ে ঠিক হওয়ার পরে মায়ের পক্ষ থেকে আমাকে জানিয়ে দেওয়া হলো যতদিন না পর্যন্ত বিয়ে হচ্ছে ওই বাড়িতে পা রাখতে পারবে না, আর কোনো ঝামেলা যেন না হয়। একলা ঘরে আমার দম বন্ধ হয়ে আসে। তবু ওর জন্য আমাকে এতটুকু করতে হবে। দেখতে দেখতে সানজানা মানে আমার ছোট বোনের বিয়ে হয়ে গেল। মৌ বাড়ি ফিরে এলে সবকিছু চলতে লাগলো আগের নিয়মে। দিন 15 পরে সানজানা তার বর রিফাতকে নিয়ে বেড়াতে এলো। খুব আগ্রহ ভরে অনেক কান্না করলো। অনেকদিন পর দেখলাম ও নিজেকে পরিপাটি করছে। এমন সময় মা এসে বললেন, দেখ জামা এসেছে, তোর বউ যেন ওই ঘরে না যায়। এটা কেমন কথা? মা যেমন বলছি তেমন, এই নিয়ে আর কোনো কথা হবে না। মুহূর্তে মুখটা কালো অন্ধকার হয়ে গেল। আমি ওর দিকে তাকানোর মতো সাহস পেলাম না, কিংবা হয়তো সেই যোগ্যতা আমার নেই। আমি আস্তে করে উঠে চলে গেলাম। খাবার টেবিলে লেখা বলে উঠল, ভাইয়া ভাবি কোথায়? বিয়ের সময় তো দেখলাম না। আমি নিশ্চুপ হয়ে থাকলাম। ওর কথা বাদ দাও, আমার হয়ে উত্তর দিল সানজানা। কেন, কি হয়েছে? উনি অসুস্থ? অসুস্থ না, কিন্তু আমাদেরকে অসুস্থ করবে। ও একটা ভয় তো তোমার দিকে তাকাবে, তারপর তোমার একটা কিছু হয়ে যাবে। আমি এসব একদম চাই না। আমার মাথায় রক্ত উঠে গেল। খাবারের প্লেটটা ধাক্কা দিয়ে আমি উঠে চলে গেলাম রুমে। ফিরে দেখলাম মৌ কাঁদছে, মানে পুরোটাই শুনেছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। রিফাতকে দেখতে ছবির মতোই। হ্যাঁ, আমি এক কথায় উত্তর দিলাম। সানজানা ওকে খুব ভালোবাসে, তাই না? আমি ঘাড় নেড়ে সাই দিলাম। একটা দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেলাম। খুব খারাপ লাগছিল। আনুমানিক রাত 12:30টার দিকে ফোন এলো হসপিটাল থেকে। সানজানা রিফাত ফিরে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে সানজানা তেমন কিছু হয়নি, কিন্তু রিফাতের অবস্থা খুব খারাপ। আমরা সবাই ছুটে গেলাম। এই ঘটনার জন্যে মা সানজানা আমার মোয়ের স্ত্রীকে দাস দিতে লাগলেন। আবারও সানজানা হসপিটালে স্বামীর পাশে আকুল হয়ে কাঁদছেন। রাতটা ছিল ভয়াবহ, যেন 100-1000 বছর ধরে ভোরের পরে ভোর হলো। সূর্য উঠল, কিন্তু রিফাত চলে গেল। সানজানা হিস্টিরিয়াগ্রস্ত রোগীর মতো কাঁপতে লাগলো। ওকে নিয়ে এলাম আমাদের বাড়িতে। মাত্র 15 দিনের সংসার আমার বোনের, কিন্তু কেমন যেন হয়ে গেছে। উল্টাপাল্টা কথা বলে, অনেক সময় চিনতে পারে না। একজন ডাক্তার দেখালাম। উনি বললেন হঠাৎ পাওয়ার শখ থেকে এরকম করছে। সবাই মিলে সময় হয়তো ঠিক হয়ে যাবে। আর এইসবের জন্য ক্রমাগত মামুকে গালিগালাজ করে যাচ্ছিল। এই প্রথম মৌ কথা বলল, মা আমি আপনার কি ক্ষতি করেছি? তোমার চোখে লাগে না? তুমি আসার আগে আমার সংসারটা কি ছিল, আর এখন আমার সংসারটা কি হয়েছে? আমাকে বিধবা করেছো, আমার মেয়েটাকে বিধবা করেছো। আর কি চাও তুমি? জিজ্ঞাসা করো তোর বউ কি চায়, আর কি দিলে ওর মন ভরবে।
আর কতটা খেলে ওর মন ভরবে? এই বলিস না কেন তুই? ডাইনি কোথাকার, কি চাস বল, এখন বলবি। মা কেমন যেন পাগলের মতো করছিল। আমি চাই আপনি চুপ করুন, কানে বড্ড লাগছে না? চেয়ারটা ধাক্কা দিয়ে ফেলে রেখে চলে গেল। আমি খুবই দুঃখিত মৌ। বুঝতেই পারছ সঞ্জনার এই অবস্থায় মায়ের মাথা ঠিক নেই। প্লিজ কিছু মনে করো না, আমি মাকে গিয়ে বোঝাচ্ছি, তিনি ঠিক বুঝবেন, তুমি চিন্তা করো না। আমি যেতে চাইলাম, এখন কিছু বলার দরকার নেই, ওনার মাথা ঠিক নেই, পরে বলবে না হয়। আমি চিন্তা করলাম, হ্যাঁ ঠিক বলেছেন। এটা সকালবেলা, মা নাস্তার টেবিলে আসলো না। জানি মৌ গেলেই মা রেগে যাবে, তাই নিজে গেলাম দেখতে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পরও দরজা খুললেন না। বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। চোখের সামনে দেখলাম আমার মা মাটিতে পড়ে আছেন। বেঁচে আছেন আমার মা, কিন্তু খুবই ক্রিটিক্যাল অবস্থা। সোজা ভাষায় যেটাকে বলে স্ট্রোক। খুব সম্ভবত ওই রাতেই স্ট্রোক করেছেন। আমার মায়ের বাম পাশ পুরোপুরি প্যারালাইসিস হয়ে গেল, আর কথা বলা বন্ধ হয়ে গেল। এখনও অনেক দেরি। মা ইশারা দিয়ে মুখের দিকে দেখিয়ে দিল, কাঁপা কাঁপা হাতে, বা কথা বলতে পারছেন না। আমি কিছুই বুঝলাম না। এর কারণ, বিকেলে সূর্য যখন অস্তগামী, হঠাৎ আমার মনে পড়ল মৌ মাকে শেষ কথাটা খাবার টেবিলে বলেছিল, আমি চাই আপনি চুপ করুন। এর মানে কি? সেই রাতে আমার হাত ধরে আটকে ছিল জনমময়ের ঘাড়ে। যে বিয়েতে বাবার মত ছিল না, সেই রাতে বাবার হার্ট অ্যাটাক হলো। কারণ কি? বাবা সবসময় স্বাস্থ্য সচেতন ছিলেন। রাতে শুনশান নীরবতায় খালি রাস্তায় রিফাতকে অ্যাক্সিডেন্ট করবে। আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরছিল। তাদের হাতের স্পর্শ পেলাম। যদমের ঘরটা এমন একটা ঘোলাটে দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, চোখের মনির রং কি হালকা নীল ছিল? আমি তো এতদিন কালো দেখেছি। কি জানি ভুল সঠিক, বুঝতে পারছি না। কোনো প্রশ্ন করো না, আর কোনো উত্তর খুঁজতে যেও না। হয় ভেবো না, ভালোবাসি তোমাকে, তোমার ক্ষতি হোক চাই না। শীতল চোখে মুখে আমার দিকে তাকিয়ে আছে। ওরই চোখ আমি আগে কখনো দেখিনি। প্রচণ্ড ভয়ের একটা স্রোত যেন আমার শির দাঁড়াবে নেমে গেল। সম্মানিত ভিউয়ার্স, এরপরে আমার সাথে কি হতে যাচ্ছে দেখতে চাইলে অবশ্যই গল্পটা শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে জানাবেন।